ছেলেবেলায় আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট্ট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চললেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধেবেলা মাস্টার এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে তিনি এখন একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমন করে বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকেই থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সে যাত্রা পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল ও মার পরে চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হলেন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এত দিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে উঠবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। সেই ঘরেরই এক কোণে তার পূজা আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশে ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন। কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেল। সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা দেখছি এরই মধ্যে ফেটেছে। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু 8 মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের উপরে সেই স্থানটির উপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ছাদটা দেখছি এই কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা।
টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। আবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অচেনা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয় ভয় দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এসে সেখানে বসত। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন। কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট দুই, অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার জুলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারাও সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপ, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত ভাবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তার ছোটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজলো। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারি নে। বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আন না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইল না, তার হেতু বোঝা গেল না। দেখতে দেখতে সর্বসন্তাপ্রহর নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলেন। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয়নি। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি তো নেই, কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণের দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি
আসন প্রভৃতি পূজান্নিকের জিনিসগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আধো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। সব এক তো আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথায়? সেই ছাদ তো আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি আর রক্ষা আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন খুবলে খেয়েছে। এধার থেকে ওধার ছুটে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধহয় আর নেই মা। বহু প্রয়াস সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রুসজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপরে আরও তো দুটো ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলো হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে বিছানার চাদরের অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি, এখনো এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারাম জাদা লেলো কোথায়? কাজকর্ম চুলাই যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে নিয়ে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধ হয়ে গেলেন। কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ির থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে, তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললেন, লালুবাবু কোঠিমে নেই হ্যাঁ। আর একজন এসে জানালে, সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, অন্য পাড়ায় থাকে। এরপর লালু দিন 15 আর এ বাড়ি ত্রিসীমানায় পা দিলে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব। ধন্যবাদ।